লুটপাটের ক্ষত বইছে সিলেটের পর্যটন কেন্দ্র। সৌন্দর্যহানিতে কমেছে ভ্রমণকারীদের পদচারণা। 2 দিনের মধ্যে সাদা পাথর ফেরত না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ময়মনসিংহ মেডিকেল ঘিরে ক্লিনিক ডায়াগনস্টিকের ছড়াছড়ি। 300-র বেশি প্রতিষ্ঠানের মধ্যে লাইসেন্স নবায়ন আছে 20টির। ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে 25 লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। নেত্রকোনার বারুহাট্টায় 1 সপ্তাহে অফিস সহ উধাও সমিতি। সমাজসেবায় মেলেনি সংগঠনটির নাম। এবং বছরের অর্ধেক সময়ই জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত জামালপুরের কৃষি গবেষণা কেন্দ্রের ফসল। কর্মচারীদের বাসভবনে পানি ঢোকায় চরম দুর্ভোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। হরিলুটের কারণে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছে। সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি, রাংপানির প্রাকৃতিক রূপ বদলে দিয়েছে পাথর লুটেরারা। তবে নতুন জেলা প্রশাসক যোগদান করে নিয়েছেন কঠোর অবস্থান। মঙ্গলবারের মধ্যে সাদা পাথর ফেরাতে দিয়েছেন নির্দেশ। দেখলে মনে হতে পারে মরুভূমি, অথচ সিলেটের এই এলাকা একসময় থরে থরে পাথরে সাজানো ছিল। দীর্ঘ 1 বছর লুটপাটের পর নড়ে চড়ে বসে প্রশাসন। লুটের পাথর ফেরত আনার জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করে গত 13 আগস্ট থেকে। গত বৃহস্পতিবার সিলেটে যোগ দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। যোগদানের পরই ছুটে যান ভোলাগঞ্জের পর্যটন এলাকা সাদা পাথরে। শুক্রবার সেখানে যান 2 সচিবও। লুটেরাদের কালো থাবা থেকে মুক্তি পায়নি জাফলংও। বারবার নৌকা ভেঙে দিয়েও পাথর লুটপাট দমানো যায়নি। সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির পাথরও পায়নি ছাড়। লুট হয়ে গেছে সেগুলো। সাদা পাথর পর্যটন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া পাথর। এদিকে আগামী 26 আগস্টের মধ্যে সিলেটের সাদা পাথর এলাকার লুট হওয়া পাথর নিজ উদ্যোগে ফেরত দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক। যদি এই 26 তারিখের মধ্যে না করে, এটা 26 তারিখের পরে আমরা যাদেরকেই পাবো, যার কাছে পাবো, মামলা হবে, জেলহাজত হবে। এর আগে কোম্পানিগঞ্জের সাদা পাথর কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হলে স্থানীয় প্রশাসনের জড়িত থাকার অভিযোগে গত 18 আগস্ট প্রত্যাহার করে নেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে এবং বদলি করা হয় কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন নাহারকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পর্যটন শিল্প নিয়ে বিস্তারিত বলার জন্য এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফেরদৌস আনোয়ার। সরাসরি যাচ্ছে সেখানে। সিলেট অঞ্চল পরিবেশ সমৃদ্ধ এবং পর্যটন সমৃদ্ধ একটি এলাকা এবং প্রাকৃতিক সম্পদকে আরো কিভাবে ধরে রাখা যায় এবং এই প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে কিভাবে পর্যটন শিল্পকে আরেকটু এগিয়ে নিয়ে যায় সেই ব্যাপারে কথা বলার জন্য আমার সঙ্গে সংযুক্ত হয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক ফেরদৌস আনোয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি জানেন ইদানিংকার সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন এলাকার পাথর কাণ্ডে বেশ তোলপাড় হয়ে গেছে সারা দেশের ক্ষেত্রে। এই অবস্থায় এই পর্যটন কেন্দ্রগুলোর আরেকটু উন্নয়নে বা এই পর্যটন কেন্দ্রগুলো থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমাদের সচেতনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে পরিবেশ বিষয়ে বা এইগুলোর বিষয়ে সচেতন হতে হবে, একটা প্রাথমিক বিষয়। পরবর্তী বিষয় যেটা আসতেছে যে আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে কঠোর হইতে হবে। আরেকটা বিষয় যেটা আমি বলবো, যারা এখানকার নেতৃত্বস্থানীয় লোক, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, যাতে এটা আমাদের যারা এই বিষয়ে কাজ করি তাদের সাথে যদি তারা একতাবদ্ধ হন তাহলে এটাকে সংরক্ষণ করা আরো সহজ হবে। সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন তদন্ত কমিটিতে উঠে আসছে যেই পাথর যেই চুরি হয়েছে বা লুটপাট হয়েছে তার মধ্যে অনেক অনেক চক্রই জড়িত আছে এবং এই চক্রগুলোকে রহিত করার জন্য বা এই চক্রগুলোকে আটকানোর জন্য কি করা উচিত?
আইন তো প্রয়োগ করতেই হবে, আইন প্রয়োগ করতে হবে, এবং যারা এগুলোর উপর নির্ভরশীল, মনে করেন পাথরের উপর, বা যারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে, তাদেরকে অল্টারনেটিভ লাইভলিহুডের পথ দেখানো, যাতে এটাকে ধ্বংস না করে অপটিমাম ব্যবহার করে কিভাবে এর উপর নির্ভর করা যায়, এবং অন্যান্য সময়গুলোতে তারা যেন অনলাইন লাইভলিহুডে থাকতে পারে, এটা ধ্বংস না করে, সেই বিষয়গুলো করা যেতে পারে। আর আইন প্রয়োগ করতে হবে অবশ্যই, এবং একই সাথে এই এলাকার মানুষকে বা স্থানীয় জনগণকে সচেতন করতে হবে যে, এবং এটা যে থাকলে তার জন্য লাভজনক, সেই বিষয়টা তাকে সুন্দরভাবে বুঝাইতে হবে। কারণ সে যদি বুঝে যে এটা থাকলে আমার জন্য লাভ, পরিবেশের জন্য লাভ, বা আমার আলটিমেটলি আমি উপকৃত হব, এই বিষয়টা যদি আমরা তাকে ভালোভাবে মোটিভেট করতে পারি, আমার মনে হয় সংরক্ষণ করা খুব সহজ হবে। সেক্ষেত্রে জাফলং ইসিএ বা পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে 2015 সালের দিকে। আপনারাও সেই সাথে সংশ্লিষ্ট আছে, কিন্তু জাফলং থেকেও পাথর উত্তোলন করা হচ্ছে, এইটা বন্ধ হচ্ছে না কেন? এই ক্ষেত্রে কি প্রশাসনের কি দুর্বলতা রয়েছে কিনা? এই বিষয়টা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি, এবং জাফলংয়ে কিন্তু অলরেডি 11টা মামলা আছে, এবং যারা এটা পাথর চুরির সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে, এবং এই মামলাগুলো তদন্তে নিয়েছে। যদি আমরা এখানে শক্ত অবস্থান না নিতে পারতাম, এটা সাদা পাথরের মতো একটা অবস্থান হইতে পারত। যেহেতু আমাদের এই পরিবেশ আইনে এখানে একটা শক্ত অবস্থান নেওয়ার সুযোগ আছে, সেই কারণেই কিন্তু আমরা এটাকে অনেকটা বলতে পারেন যে কিছুটা হইলেও আমরা নিরাপত্তা দিতে পারতেছি, কিন্তু সেটা যথেষ্ট না আমি মনে করি। কারণ এখানে আরো যদি আমরা মনিটরিং বাড়াইতে পারি, আরো বেশি বেশি আইন প্রয়োগ করতে পারি, তাহলে সেটা আরো ভালো হবে। এখন যেটা হচ্ছে, বিভিন্ন সময়ে তারা যখন আমাদের অনুপস্থিতিটাকে বুঝতে পারে, তখন তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। সেটাও আমরা কিভাবে আরো বেশি দ্রুত মনিটরিং এর আওতায় আনা যায় এবং প্রতিরোধ করা যায়, সেটাও আমাদের চিন্তায় আছে। সেক্ষেত্রে পর্যটন এলাকাগুলোতে পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটি মামলা হয়েছে, অভিযান হয়েছে, আমরা জানি। সর্বমোট কতটা মামলা রয়েছে এবং কতজন আটক বা গ্রেপ্তার হয়েছে? আমাদের 11টা মামলা হয়েছে জাফলং এর জন্য, এবং এখানে আসামি হয়েছে 251 জনের মতো, এবং 2টা জিআর মামলা আছে এখানে। অধিকাংশ অনেকেই মূলত জামিনে আছে, আর কি এখনো গ্রেপ্তার ওইরকম নাই, জামিনে বেশ কয়েকজন আছে। তবে এটা আমাদের তদন্ত চলতেছে, আশা করি এটা একটা ভালো ফল আসবে। সেক্ষেত্রে সাদা পাথর নিয়ে কোনো মামলা হয়েছে কিনা বা কেউ আটক আছে কিনা? সাদা পাথরের ক্ষেত্রে আমরা প্রশাসনের, যেহেতু ওইটা আমাদের ইসি এলাকা নয়, আমরা পরিবেশ আইনকে ওইভাবে কঠোরভাবে প্রয়োগ করতে পারি না। আমরা যেটা করি, প্রশাসনের সাথে আমরা অভিযানগুলোতে অংশগ্রহণ করি, এবং ইদানিং আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এটাকেও সংরক্ষণের জন্য আমরা পরিবেশ আইনে ইসিএ ঘোষণা করতে পারি কিনা, এই প্রক্রিয়াটা আমাদের অলরেডি আমরা শুরু করেছি। সহসায় হয়তো আমরা এই সংক্রান্ত একটা প্রতিবেদন মন্ত্রণালয়কে দিব। ধন্যবাদ। শুনছিলেন পরিবেশ অধিদপ্তরের সিলেট অঞ্চলের পরিচালক ফেরদৌস আনোয়ার আমাদের সাথে সংযুক্ত ছিলেন, এবং তিনি বলছিলেন যে পরিবেশ রক্ষায় বেশ কয়েকটি মামলা হয়েছে, বেশ কয়েকজন আটক হয়েছে, তারপরেও রক্ষা করা সম্ভব হচ্ছে না। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মোটামুটি এই ছিল সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 300-র বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, অথচ এর মধ্যে লাইসেন্স নবায়ন রয়েছে মাত্র 20টি। লাইসেন্স ও নবায়নের আবেদন করেই বছরের পর বছর চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। খুব শিগগিরই এসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি সিভিল সার্জনের। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। গত 13 আগস্ট ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 8টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে 7,10,000 টাকা জরিমানা ও 8 জনকে জেল দেয়া হয়। অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তবে কয়েকদিন না যেতেই আগের রূপে সেই হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো অনুমতি ছাড়াই চলছে কার্যক্রম। র্যাবের অভিযানের সময় টের পেয়ে এই হাসপাতালটির সকল কর্মকর্তা এবং স্টাফ ভেতরে রোগী রেখে গেটে তালা দিয়ে পালিয়ে যায়। অভিযানের পর একইভাবে আবারও চালু রয়েছে হাসপাতালটি। লাইসেন্স না পায় শুধু আবেদন দিয়ে আপনার প্রতিষ্ঠান চালাইতে পারেন? হ্যাঁ, এটা তো সবাই চলতে। স্বাস্থ্য অধিদপ্তরেও যোগাযোগ করছি,
যে দ্রুত লাইসেন্স করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে, 1 মাস সময় দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 3 শতাধিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে লাইসেন্স নবায়ন রয়েছে মাত্র 20টি প্রতিষ্ঠানের। লাইসেন্স ও নবায়নের আবেদন করেই বছরের পর বছর চলছে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো। শর্ত পূরণ না করতে পারায় নিতে পারছে না পরিবেশের ছাড়পত্রও। পরিবেশ অধিদপ্তর সহ এখানে স্বাস্থ্য অধিদপ্তর আছে, এখানে জেলা প্রশাসন আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ বাহিনী আছে, সবাইকেই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিজেদের অপারগতা স্বীকার করে স্বাস্থ্য বিভাগের উপরই দায় চাপালেন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। যদিও শিগগিরই অবৈধ প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি সিভিল সার্জনের। যত্রতত্র ক্লিনিক গড়ে ওঠার পিছনে দায়ী আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, কারণ এখানে কোনো লাগাম টেনে ধরার কোনো পরিকল্পনা আমাদের হয় না কখনো। আমার মোবাইল কোর্টে আমি ইনভেস্টিগেশনে এরকম কিছু পাই, তাহলে সাথে সাথে আমি সেগুলি বন্ধ করে দিব এবং আইনের আওতায় নিয়ে আসবো। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে ময়মনসিংহে ছাড়পত্র পাওয়া ক্লিনিক ডায়াগনস্টিকের সংখ্যা 40টি আর ছাড়পত্রহীন প্রতিষ্ঠান রয়েছে 152টি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের সিভিল সার্জনের কার্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সরাসরি যাচ্ছি সেখানে। নেই লাইসেন্স, নেই পরিবেশের ছাড়পত্র, তবুও আবেদনের কপি দেখিয়ে বছরের পর বছর ময়মনসিংহে চলছে প্রায় 90 ভাগের বেশি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। এ বিষয়ে আলোচনা করতে আমরা যুক্ত হচ্ছি ময়মনসিংহ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খানের সঙ্গে। স্যার, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো প্রায় 90 ভাগের বেশি প্রতিষ্ঠান লাইসেন্স পাচ্ছে না, কেন লাইসেন্স পাচ্ছে না তারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে। অ্যাকচুয়ালি 2019 সালের পর থেকে যারা আবেদন করেছেন, অনেকেই আবেদন করেছেন যাদের কাগজপত্র ওকে ছিল বা ত্রুটিপূর্ণ আবেদন ছিল, তারা সবাই 2019-এর পর থেকে কোনো নবায়ন না হওয়ায় তারা এভাবেই ওনাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম আমার ওপরে দায়িত্ব হলো, আমি যেটা নিজে রেসপন্সিবল নিয়েছি, যাদের আবেদন আপ টু দ্য মার্ক আছে। আপনি জানেন যে আবেদন করার কিছু ক্রাইটেরিয়া আছে, পরিবেশের ছাড়পত্র, শ্রম কারখানার ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, সমস্ত ছাড়পত্র যখন আমাদের কাছে সনদ থাকবে সেই রকম আবেদনগুলি আমরা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করি, ওখান থেকে নবায়ন করা হয়। তো আমি এসে এখানে দেখলাম যে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভিতরে প্রায় 2 শতাধিক আবেদন এখানে আছে, যেগুলি আমার জানা মতো এখানে আবেদন আছে, কিন্তু ত্রুটিপূর্ণ ছাড়া 40টার মতো হবে যাদের পরিবেশের ছাড়পত্র সহ সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে। এই যাদের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করেছে তাদের আমি প্রায় 20টির মতো নবায়ন করতে পেরেছি, আর 20টি অনুসন্ধান করব, আমি পর্যবেক্ষণ করে ইনভেস্টিগেশন করে সঠিক আছে কিনা এটি করে আমি আশা করি আরও 20টি লাইসেন্স নবায়ন করতে পারবো। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই সেসব প্রতিষ্ঠান কি অবৈধ কিনা, ও যদি অবৈধ হয়ে থাকে তাহলে তারা কিভাবে ব্যবসা পরিচালনা করছে, আপনারা কি মনিটর করছেন কিনা? যেসব পরিবেশের নবায়ন নেই, আবেদন ত্রুটিপূর্ণ, তাদেরকে আমি বলেছি, বহুবার চিঠি দিয়েছি যে আপনারা যেসব কাগজপত্র আপনারা জমা দেননি, বিশেষ করে পরিবেশের ছাড়পত্র, আপনারা 15 দিনের মাঝখানে এবং সেটা আবার এক্সটেন্ড করে 1 মাসের মাঝখানে জমা দেন। জমা দেওয়ার পরে আপনাদেরকে আমরা নবায়ন করার আমি ব্যবস্থা নিব। কিন্তু অনেক ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক তারা ফেলিউর হয়েছেন। ইচ্ছাকৃতভাবে যদি ফেলিউর থাকেন বা ত্রুটিপূর্ণ আবেদন যদি থাকে তাহলে সেটা অবৈধ হিসাবে গণ্য হবে। আমি এখনও ওনাদেরকে বলছি যে পরিবেশের ছাড়পত্র যাদের নাই অথবা অন্যান্য ছাড়পত্র ত্রুটিপূর্ণ আবেদন যারা আছেন তাদেরকে কমপ্লিট করতে হবে, আমি নবায়নের ব্যবস্থা করব। যদি কমপ্লিট না করে শুধুমাত্র আবেদন করে আপনারা চালান তাহলে আমি অবৈধ হিসেবে এগুলি গণ্য করব এবং মোবাইল কোড চলবে।
আমরা দেখি যে বিভিন্ন সময় অভিযান হয়, কিন্তু অভিযানের সময় দেখা যায় যে জরিমানা করা হয়, প্রতিষ্ঠান বন্ধ করা হয়। আমরা রিসেন্ট দেখেছি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছিল, আপনাদের প্রতিনিধিও সেখানে ছিল, বড় অঙ্কের জরিমানা করা হয়েছে এবং বলা হয়েছে যে যাদের লাইসেন্স নাই তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু আমরা দেখেছি যে সেই সব প্রতিষ্ঠান চলছে। সবসময় এমনটি আসলে দেখা যায়, বন্ধ করার পরে প্রতিষ্ঠানগুলো চলে। এটি আসলে কিভাবে চলে প্রতিষ্ঠানগুলো? ধন্যবাদ। আসলে বন্ধ করার কিছু প্রক্রিয়া আছে। যেমন সিভিল সার্জন অফিস থেকে আমি যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ করি, আমি চিঠিপত্র দিই। মোবাইল কোর্টে যখন বন্ধ করবেন তখন কাগজে কলমে বন্ধ করতে হবে। আমি শুনেছি বারবালি অনেক প্রতিষ্ঠানকে বন্ধ করেছেন, তবে বারবালি বন্ধ করলেও ওনারা আমার পারমিশন নিয়ে ওপেন করেননি, অথবা র্যাবের পারমিশন নিয়েছেন কিনা আমার জানা নেই। তবে একটি প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি একটা অভিযোগের ভিত্তিতে আমি সাময়িক বন্ধ করেছিলাম এবং সেটা ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশনের পরবর্তী সময়ে সাময়িক নিষেধাজ্ঞাটা আমি প্রত্যাহার করেছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেবেন এবং এই যে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো বন্ধ করবেন, এমনটাই আসলে প্রত্যাশা সাধারণ মানুষের। তো আজকের আলোচনা মোটামুটি এতটুকুই ছিল আমাদের কাছে। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। বিভাগীয় সময় আরও থাকছে। শ্রীমঙ্গলে 3 চাকার যানে দৌরাত্ম্য, মূল সড়কের উপর অটো রিকশার স্ট্যান্ড, রাস্তায় যানবাহনের ধীর গতি, যানজট, স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পর্যটকরা। শেরপুর জেলা হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ালেও নিয়োগ দেওয়া হয়নি বাড়তি জনবল। 58 জন চিকিৎসকের মধ্যে কর্মরত মাত্র 30 জন। রয়েছে ওষুধের সংকট ও দালালদের দৌরাত্ম্য। এতে চরম ভোগান্তিতে সেবা নিতে যাওয়া রোগী ও স্বজনরা। তবে কোনো সমাধান দিতে পারেনি সিভিল সার্জন। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। শয্যা সংকটে শিশু ওয়ার্ডের মেঝেতে চলছে চিকিৎসা, তবে পাশেই রাখা ডাস্টবিন, আশপাশও নোংরা। পরিষ্কার করার জন্য নেই পর্যাপ্ত লোকবল। শেরপুরে সরকারি স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় জায়গা জেলা হাসপাতাল। প্রতিদিন রোগীদের উপচে পড়া ভিড় লেগে থাকে এখানে। তবে জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। কর্তৃপক্ষের তথ্যমতে 2020 সালের ফেব্রুয়ারিতে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি কোনো জনবল। বর্তমানে 58 জন চিকিৎসকের মধ্যে কর্মরত 30 জন, 250 জন নার্সের মধ্যে 79 জন পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, আয়াসহ 150 আউটসোর্সিং কর্মী থাকার কথা থাকলেও আছেন মাত্র 21 জন। এতে চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। এছাড়াও রয়েছে ওষুধের সংকটও। টিকিট কাটছি 5 টাকা দেয়, টিকিট কাটে এই যে সিরিয়াল যে বইছে আর ডাক্তারের কোনো উদ্দেশ্য নাই। কত লোকগুলো কষ্ট করতেছে, এই লোকগুলো ডাক্তার দেয় না। সরকারি থেকে যে সুযোগ সুবিধা এটা তো নাই, এরপরেও বিভিন্ন জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্নতা আছে। আমার যে একটা অ্যান্টিবায়োটিক খাইতে হবে, আসলে আমি সেই অ্যান্টিবায়োটিক পাচ্ছি না, পাচ্ছি কি এখানে প্যারাসিটামল। তবে সমাধানের কোনো আশার বাণী শোনাতে পারেননি সিভিল সার্জন। ডাক্তার থেকে শুরু করে আমাদের আউটসোর্সিং কর্মচারী সব লোকগুলো কম, কারণ এখানে যদিও 100 হাসপাতাল, কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন ওরা 500 থেকে 700 রোগী এখানে ভর্তি থাকে। কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর জেলা হাসপাতালের সব বিভাগ মিলিয়ে প্রতিদিন 1000-এর বেশি রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, শেরপুর। স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভনে নেত্রকোনার বারোহাট্টায় অন্তত 5টি গ্রাম থেকে প্রায় 25 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি অভিযুক্ত গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামে কোনো এনজিও তালিকাভুক্ত নয় বলে নিশ্চিত করেছে সমাজসেবা অধিদপ্তর। আর পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু হয়েছে। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঠাকুরাকোনা বাজারে 3 আগস্ট 2 যুবক স্থানীয় আনোয়ার প্লাজা নামে একটি বাড়ির মালিকের সঙ্গে কক্ষ ভাড়ার বিষয়ে প্রাথমিক কথা বলেন। এই সময় তারা নিজেদের গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামের এক এনজিও কর্মী বলে দাবি করেন। 3 থেকে 6 আগস্ট তারা ওই গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে সংস্থার নানা প্রলোভন দেখান। ছাড়িপোড়া, বাউসি, বাইশদার, কদম দেউলি সহ 5টি গ্রামে 25টি সমিতি গঠন করে তারা।
এলাকাবাসী জানান স্বল্প সুদে ঋণ বিতরণের কথা বলে জামানত হিসেবে প্রত্যেকের কাছ থেকে গড়ে 11,000 টাকা করে নেয় ওই যুবকেরা। 10 আগস্ট জামানতের বিপরীতে ঋণের টাকা বিতরণের কথা থাকলেও গা ঢাকা দেন তারা। এর মধ্যে অন্তত 25 লাখ টাকা জমা দেন গ্রামবাসী। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা বারহাট্টা থানায় লিখিত অভিযোগ করেন। 2 জন লোক আসলো, 1 লাখ করে টাকা দিব, 1 বছরে 10,000 টাকা সুদ দিলেই হবে। গরম করছি 16,100 টাকা জমা দিছি, আমার 3 লাখ টাকা দিব রবিবারে। সন্ধ্যার সময় হেরা উদাও। এদিকে আনোয়ার প্লাজায় ভাড়ার বিষয়ে প্রাথমিক কথা বলার পর আর মালিকের সঙ্গে দেখা করেনি অভিযুক্তরা। সমিতি আসছিল, এখানে ভাড়ার কথাবার্তা চলছিল, এখনো তারা বায়নাপত্র করে নাই। জেলা সমাজসেবা অধিদপ্তর বলছে গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামে কোনো এনজিও তাদের তালিকাভুক্ত নয়। আর পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা শুরু হয়েছে। এই সংগঠনটা আমাদের নেত্রকোনা জেলা অবস্থিত নয়, দুটি সমাজসেবা নিবন্ধন সংস্থা হয়ে থেকে সেক্ষেত্রে অবশ্যই আমরা কোথায় দেখব তাদের গঠন তাদের কার্যপরিধি কী রয়েছে এবং তারা কী কাজটা করতে পারে। এই অভিযোগটা যখন পেয়েছি এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং এর সাথে এই প্রতারণার সাথে যারা জড়িত প্রত্যেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে নেত্রকোনায় 700 বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে কাজ করছে। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময় আরও থাকছে। খানাখন্দে জমেছে পানি, ঝুঁকি নিয়ে চড়ছে যানবাহন। হবিগঞ্জের নারায়ণপুর জালালাবাদ সড়কের দুরবস্থা, ভোগান্তিতে 4 গ্রামের মানুষ। টানা কয়েক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ফসল ও 100 একর জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে গবেষণার ফসলও। বাসভবনে পানি আটকে থাকায় দুর্ভোগে রয়েছেন কর্মচারীরাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পুরো বর্ষা মৌসুমে জলের সঙ্গে বসবাস। গত 5 বছর ধরে এমন ভোগান্তি। বছরের অর্ধেক সময়ই জলাবদ্ধতার কবলে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। পানিতে তলিয়ে 75 একর জমির চীনাবাদাম, ধান, লাউ, করলা ও পেঁপে গাছের ক্ষতি হয়েছে। একই কারণে 50 একর জমিতে আবাদ করা সম্ভব হচ্ছে না। এছাড়া গবেষণা কেন্দ্রের বাসভবনে পানি আটকে থাকায় নোংরা পানি মারিয়ে চলাচল করতে হয় কর্মকর্তা কর্মচারীদের। শাকসবজি অনেক ক্ষতি হয়েছে, অফিসের আশেপাশে পানি তলিয়ে গেছে, বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত এবং হাটঘাট বাজার অফিস করার সমস্যা। ঘরের ভিতরেও পানি, গোসল করতে অসুবিধা হচ্ছে, টয়লেটে যাইতে অসুবিধা হচ্ছে, পানি পারানোর পরে হচ্ছে পায়ের ভেতর ঘা হইতেছে, তারপরে বাসায় সাপ ঢুকতেছে, অনেক সমস্যা। ছোট ছোট পোলাপান আছে যারা হচ্ছে বাইরে বেরোতে পারতেছে না। পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতা, অভিযোগ গবেষণা কেন্দ্র সংশ্লিষ্টদের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের স্টাফেরা সাপ নিয়ে আতঙ্কে আছে, এরা বাসাতেই বাইরে বের হতে পারে না, তাতে অফিস করার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যে পানিগুলো জমেছে সেগুলো কিভাবে দ্রুত অপারেশন করা যায়, আমি ইঞ্জিনিয়ার দপ্তর সহ সকলকে নিয়ে বসতেছি এবং আমরা পরামর্শ করে দেখছি যে আমাদের সহ অথবা কোথাও যদি কেটে দিতে হয় আমরা সেটাও কেটে দিব। আমরা আমাদের টিম নিয়ে সেখানে আমরা যাব। কৃষির চাহিদা ও গবেষণা পরিচালনার জন্য 1976 সালে প্রতিষ্ঠা করা হয় জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। পৌরসভাকে প্রতি বছর গড়ে 9 লাখ টাকা করে কর দেয় প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, জামালপুর। মৌলভীবাজারে 10 দফা দাবিতে পথসভা করেছেন চা শ্রমিকরা। দুপুরে চা শ্রমিক সংঘের আয়োজনে চৌমোহনায় এ পথসভা হয়। এ সময় বক্তারা মাসিক মজুরির সমহারে বছরে 2টি উৎসব বোনাস প্রদান, ভূমির অধিকার, মানসম্মত বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সুচিকিৎসার নিশ্চয়তা এবং প্রতি বছর 15% ইনক্রিমেন্ট প্রদান সহ 10 দফা দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। 3 চাকার যানের বেপরোয়া চলাচলে নাকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলবাসী। শহরের মূল সড়কের দুপাশে স্ট্যান্ড নির্মাণ করায় প্রায়ই জটলা লেগে থাকে। এতে প্রতিটি যানবাহনকে ধীর গতিতে চলতে হয়, এমনকি অনেক সময় যানজট লাগে। এতে স্থানীয়দের সঙ্গে পর্যটকদেরও ভোগান্তি পোহাতে হয়। তবে শিগগিরই 3 চাকার যানের জন্য অন্যত্র আলাদা স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনার কথা জানান পৌর প্রশাসক। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট।
মূল সড়কের উপর সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড। এ কারণে রাস্তায় তৈরি হয়েছে জটলা। মৌলভীবাজারের পর্যটন উপজেলা শহর শ্রীমঙ্গল। প্রতি বছর হাজারো পর্যটক এ শহরে বেড়াতে আসেন, তবে সবাইকে বিপাকে পড়তে হয় শহরের অতিরিক্ত 3 চাকার যানের কারণে। রাস্তার দুপাশে স্ট্যান্ড নির্মাণ করায় প্রায় জটলা লেগে থাকে। এতে প্রতিটি যানবাহনের ধীরগতিতে চলতে হয়, এমনকি অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এতে স্থানীয়দের সঙ্গে পর্যটকদেরও ভোগান্তি পোহাতে হয়। এখানে স্থায়ী কোনো বাস টার্মিনাল নাই, বাসগুলো রাস্তায় ফেলে দাঁড়ায়, বাচ্চাদেরকে টাইম মতো স্কুলে পৌঁছাতে পারছে না। প্রতিদিন শহরে যানজট লেগেই আছে, যানজট কারণে অনেক গাড়ি ঘোড়া ঢুকতে পারে না, চরম আকার যাত্রীদের ভোগান্তি হয়। সচেতন সমাজের প্রতিনিধিরা বলছেন, এসব অনিয়ম নিরসনে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর শিগগিরই 3 চাকার যানের জন্য অন্যত্র আলাদা স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনার কথা জানান পৌর প্রশাসক। অপ্রচলিত যে যানবাহন আছে এগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন যদি করতে পারি, তা আমার মনে হয় যে আমরা একটা সুফল পাবো। যদি এই শৃঙ্খলাভাবে আমরা যেতে পারি, তাইলে আমরা এই যানজট আমাদের স্টাক হয়ে থাকতে হবে না। আমাদের ইতিমধ্যে জায়গা খোঁজাখুঁজির কাজ অব্যাহত রাখছি, সেটা হবিগঞ্জ রোডেই। শ্রীমঙ্গল উপজেলা শহরে প্রায় 25,000 সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়মিত চলাচল করে। সময় সংবাদ, মৌলভীবাজার। সংস্কার না করায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জ পৌরসভার নারায়ণপুর জালালাবাদ সড়ক। পুরো রাস্তা জুড়ে খানাখন্দ। এতে ভোগান্তিতে স্থানীয় 4টি গ্রামের বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে খানাখন্দ, কোথাও দেবে গেছে মাটি। বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জ পৌরসভার নারায়ণপুর জালালাবাদ সড়ক। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও বিলীন হয়ে গেছে ইট। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার সড়ক সংস্কারের দাবি জানানো হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এত বাজে একটা রাস্তা, এটা এই রাস্তাটা যাতায়াত করার মতো কোনো সুবিধা নাই। বৃষ্টি আসলে অনেক খাদাল হয়ে যায়, আসা যাওয়ার জন্য অনেক সম্মুখীন হওয়া লাগে। হসপিটালে যাইতে, চিকিৎসা করতে অনেক ভোগান্তি হয়ে যায়, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। গর্ভবতী মহিলা যাইতে খুব একটা কষ্টকর। স্কুল কলেজে যাওয়ার সময় অনেক ভোগান্তি সমস্যা হয়। রাস্তাটা আপাতত মেরামত করছি, এখন আমরা পৌরসভার কাছে দ্রুত দাবি জানাই এটা মেরামত করে দেওয়ার জন্য। পৌর কর্তৃপক্ষ বলছে সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। শীঘ্রই সংস্কার শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আশা করি আমাদের ঠিকাদার দ্রুত কাজটা শুরু করবেন, আপনাদের ভোগান্তি অতি দ্রুতই শেষ হবে। 3 কিলোমিটার দীর্ঘ নারায়ণপুর জালালাবাদ সড়কটি প্রতিদিন 4টি এলাকার অন্তত 20,000 মানুষ ব্যবহার করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 20 আগস্ট সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আদমপুর দুল্লি সড়কের দুল্লি সেতুর পাশে রক্ত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রক্তের সূত্র খুঁজতে গিয়ে সেতুর পাশে সিএনজি চালক নুরুজ্জামানের গলা কাটা লাশ দেখতে পান তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। পরে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন সিএনজি চালকেরা। 23 আগস্ট দুপুরে ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে সুনামগঞ্জের ধর্মপাশার কান্দাপাড়া থেকে মহেশপুর গ্রামে যাচ্ছিলেন 5 যাত্রী। হাওরে ঢেউয়ের কারণে ডুবে যায় নৌকাটি। এ সময় মাছ ধরা জেলেরা নৌকার চালক সহ 3 যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুসরাত আক্তার ও শামসুদ্দিন নামে 2 জন নিখোঁজ হন। এ ঘটনায় আহত বাবুল মিয়াকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লুটপাটের ক্ষত বলছে সিলেটের পর্যটন কেন্দ্র। সৌন্দর্যহানিতে কমেছে ভ্রমণকারীদের পদচারণা। 2 দিনের মধ্যে সাদা পাথর ফেরত না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ময়মনসিংহ মেডিকেল ঘিরে ক্লিনিক ডায়াগনস্টিকের ছড়াছড়ি। 300-র বেশি প্রতিষ্ঠানের মধ্যে লাইসেন্স নবায়ন আছে 20টির। ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে 25 লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। নেত্রকোনার বারহাট্টায় 1 সপ্তাহেই অফিস সহ উধাও সমিতি। সমাজসেবায় মেলেনি সংগঠনটির নাম। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।